ডাকসু নির্বাচনে প্রস্তুতির ঘাটতি নেই বললেন রিটার্নিং অফিসার। তল্লাশির পর কেন্দ্রে ভোটার প্রবেশ। সাইবার আক্রমণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। ফ্যাসিস্ট শাসনে ভেঙে পড়া প্রতিষ্ঠান শক্তিশালী করার অঙ্গীকার মির্জা ফখরুলের। ৮ বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির জেলা সম্মেলন। সন্ত্রাস বিরোধী আইনের সাবেক সচিব আবু আলম গ্রেপ্তার। মঞ্চ ৭১-এর ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগ আজই তোলা হবে আদালতে। বাদ পড়া আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল, যান চলাচল বন্ধ, নির্বাচন অফিসে তালা, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং বিদায়ী অভিবাদনে সিক্ত লেখক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের স্বৈর শাসনের উদ্ভবের কারণ বুঝতে গেলে বদরুদ্দিন ওমরকে পড়তে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি, উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। শুনছিলেন শিরোনামগুলো। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন। এদিকে আমি মশিউর অনিক এবং আমি সুমাইরাত্রি। অনিক, আপনি জানেন আগামীকাল কিন্তু ডাকসু নির্বাচনের অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনের জন্য কিন্তু ইতিমধ্যে ৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রায় ৪০,০০০ শিক্ষার্থীর জন্য কেন্দ্রগুলোতে মোট ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে। রাত্রে এই যে আপনার পেছনের যেই সারিবদ্ধভাবে আমাদের বুথগুলো দেখতে পাচ্ছিলাম টিএসসিতে, সেগুলো কিন্তু সকালে পরিদর্শন করেছেন রিটার্নিং অফিসার নাসরিন সুলতানা এবং নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত যে সমস্ত ব্যবস্থা সেগুলো যেমন করা হয়েছে। পাশাপাশি ডিএমপি বলছে নিরাপত্তা মানে ডাকসু নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিয়েছে ডিএমপি। এ বিষয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, দেখে নেব সেটি। প্রস্তুত ডাকসু নির্বাচনের ৮টি ভোট কেন্দ্র, এভাবেই সাজানোর প্রত্যেকটি বুথ। প্রায় ৪০,০০০ শিক্ষার্থীদের জন্য এমন বুথের সংখ্যা ৮১০টি। সোমবার দুপুরে টিএসসির কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন সব করা হয়েছে। ব্যবস্থাপনার কোনো ঘাটতি নেই উল্লেখ করে বলেন, ভোটারদের চেক করে কেন্দ্রে ঢোকানো হবে। কিভাবে ভোট দিতে হবে সেই পদ্ধতিও জানালেন তিনি। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, এই টিএসসির বাইরে 5টি আমাদের গেট আছে, সব গেটের জন্য আমরা ভিন্ন করে নতুন তালা কিনেছি। সে তালা দিয়ে তাকে আটকে আমাদের মতো বন্ধ করে রাখবো। পুরো জায়গাটাকে আমরা কর্ডন করবো। পিছনে যত ওয়ালগুলো আছে সেগুলোকে আমরা বাঁশ তারপরে কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখবো, যাতে বাইরে থেকে ঢুকতেও না পারে, বেরোতেও না পারে। নিরাপত্তা নিয়ে কথা বলেন ডিএমপির ডিসি অপারেশন মোল্লা আজাদ হোসেন। তিনি বলেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো আশঙ্কা নেই উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বৈধ পাসধারী ছাড়া কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া হবে না। এই নির্বাচনী পরিবেশ এবং সামগ্রিক পরিবেশ সুন্দর এবং স্বাভাবিক রাখার স্বার্থে আমাদের ডিএমপির মাননীয় কমিশনার মহোদয়ের নির্দেশনা এবং নেতৃত্বে আমরা একটি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। সেটি আজকে ভোর ৬টা থেকে আমাদের সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক যে ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। এদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরে সমর্থিত প্যানেলের কোনো প্রার্থীদের ফেসবুক আইডি সাসপেন্ডেড হওয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা। সাইবার আক্রমণের শিকার হয়ে ছাত্রদল ব্রিফ করছে মধুর ক্যান্টিনে। আগামীকালকে ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, এই যারা সাইবার অ্যাটাকের সাথে জড়িত, তারা যদি কোনোভাবে বাই ফল্ট ইলেক্টেড হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থীর আইডি কিন্তু তারা ডিসেবল করে দিবে। আপনারা দেখেছেন পূর্বে রাষ্ট্রের পক্ষে দেশপ্রেমিকতার সাথে যারা কথা বলেছে তাদের গুম করা হতো, আর এখন যারা দেশপ্রেমিকতার পক্ষে কথা বলে, দেশের পক্ষে কথা বলে, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভিন্ন সাইবার অ্যাটাকের মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে।
নির্বাচনী প্রচারণা রোববার শেষ হলেও সোমবার ক্যাম্পাসে চলে স্বাভাবিক কার্যক্রম। মেহরাব সুমন, এখন, ঢাকা। আগামীকাল ডাকসু নির্বাচন আর তারকে সামনে রেখে তার প্রস্তুতির খবরাখবর জানানোর জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে ফরহাদ বিন নূর। সরাসরি চলে যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, দেখতে পাচ্ছি আপনি একটি কলা ভবনের সামনে দাঁড়িয়ে আছেন। আগামীকালকে নির্বাচন, এই নির্বাচন ঘিরে আসলে শিক্ষার্থীদের মধ্যে কোনো উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন কিনা, এবং যে সমস্ত রিটার্নিং অফিসাররা যারা ঘুরে বেড়াচ্ছেন, বুথগুলোতে যাচ্ছেন, তারা কোনো মতামত জানিয়েছেন কিনা, প্রার্থীরা কি বলছেন জানতে চাই আপনার মাধ্যমে। অনেক, আমরা জানি গতকালই শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা এবং আজকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণা নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ক্লাস সহ যে অন্যান্য স্বাভাবিক কার্যক্রম সেগুলো স্বাভাবিকভাবেই চলছে। এবং যেহেতু আগামীকাল নির্বাচনের ভোট গ্রহণ, আমরা জানি যে 8টি ভোট কেন্দ্রে মোট বুথ স্থাপন করা হয়েছে 810টি এবং সবগুলোই কিন্তু ইতোমধ্যে একেবারে প্রস্তুত করে ফেলা হয়েছে। এবং যদি একটু আপনাকে জানাই, আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে, আমরা ইতোমধ্যে ঘুরেছি, দেখেছি, ছবি নিয়েছি। সেখানে একজন রিটার্নিং কর্মকর্তাও গিয়েছিলেন টিএসসি কেন্দ্রে, সেখানে তিনি পরিদর্শন করেছেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে নির্বাচনের সার্বিক ব্যবস্থা এখন পর্যন্ত যা নেওয়া দরকার তারা সব কিছু ইতোমধ্যে সম্পন্ন করেছেন এবং কোনো ভোটার যেন, যারা ভোট দিতে আসবেন তারা যেন নির্বিঘ্নে, নির্দ্বিধায় যেন ক্যাম্পাসে এসে ভোট দিতে পারেন এবং নিরাপদে যেন ভোট দিতে পারেন, সব ব্যবস্থাই কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে তিনি বলছেন। এবং আমরা জানি যে যেহেতু প্রায় 40,000 ভোটার, সেক্ষেত্রে প্রত্যেক ভোটার যদি এসে ভোট দেয় এবং সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যদি সবাই ভোট দেয় এবং তারপরেও যদি কারো 10 থেকে 12 মিনিটও লাগে এবং তারপরেও কোনো বুথ হয়তো ফাঁকা থাকবে, এটি কিন্তু আজকে একজন রিটার্নিং অফিসার বলেছেন। অর্থাৎ আমরা দেখছি যে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে সব বুথ ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে যদি নিরাপত্তার বিষয়টি বলি, আমরা দেখেছি যে ডিএমপির পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে ব্রিফ করা হয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। ডিএমপির কর্মকর্তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যে 8টি প্রধান যে প্রবেশপথ রয়েছে, সেই প্রবেশপথগুলো আমরা জানি আজ সন্ধ্যা থেকে ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের দিন সকাল পর্যন্ত কিন্তু সেগুলোকে বন্ধ রাখা হবে এবং সেগুলোতে কেবলমাত্র যারা বৈধ প্রার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী, তারা তাদের আইডি কার্ড শো করে কিংবা যাদের বৈধ পাস রয়েছে তারাই কেবলমাত্র সেখানে প্রবেশ করতে পারবেন। এবং সব মিলিয়ে তারা বলছেন যে কোনো প্রকার শঙ্কা নেই এবং তারা যত প্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত, 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা, তারা সেটি ইতিমধ্যেই নেওয়া শুরু করেছেন বলেই কিন্তু আমাদেরকে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আরও একটি আজকে সকালের খবর যেটি না বললেই নয়, আমরা দেখেছি যে 2টি বৃহৎ প্যানেল, একটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল এবং একই সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল, তারা উভয়ই অভিযোগ করেছে তাদের প্রার্থীদের অনেকের আইডি ইতিমধ্যে ডিসেবল করে দেওয়া হয়েছে সাইবার অ্যাটাকের মধ্য দিয়ে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেও জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত প্যানেলের যারা ভিপি প্রার্থী, জিএস প্রার্থী ছিলেন, তারা একটু আগে ব্রিফ করে বলেছেন যে অনেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে কেউ আসলে এই সাইবার অ্যাটাক চালাচ্ছে এবং তারা বলেছেন শিক্ষার্থীরা যাতে করে এই সাইবার অ্যাটাকের বিরুদ্ধে কালকে ব্যালটের মাধ্যমে সেই প্রতিবাদ যেন তারা জানায়, সেই আহ্বানে কিন্তু আমরা দেখেছি আবিদুল ইসলাম খান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য। অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর এবং তিনি জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর। এবার একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচনের দিকে তাকাতে চাই। সেখানেও শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে সেখানকার শিক্ষার্থীরা এবং প্রার্থীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ঠিক ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানানোর জন্য যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, যুক্ত হচ্ছে তার সাথে। সিফাত, দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে আর এরই মাঝখানে চলছে শেষ মুহূর্তের যে প্রচারণা, তার অংশটাও জানতে চাই যে আসলে সেখানকার প্রার্থীরা কি বলছেন শেষ মুহূর্তে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এখন পর্যন্ত তৈরি হয়েছে কিনা ক্যাম্পাসে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা, বড় ধরনের বিশৃঙ্খলা চোখে পড়েনি অনেক। তবে আর মাত্র যেহেতু একদিন, সেই একদিন আগে আজকে এই ঘণ্টাখানেক ধরে মুষলধারে বৃষ্টি, প্রার্থীরা যারা বের হয়েছেন প্রথমে সকাল থেকে তো ক্লাস পরীক্ষা ছিল অনেকগুলো ডিপার্টমেন্টে, তার কারণে তারা চাইলেও অনেকের কাছে পৌঁছাতে পারেননি।
ক্লাস শেষে তারা আমরা দেখেছি প্রচারণা করেছেন প্রার্থীরা ডিপার্টমেন্টগুলোর সামনে গিয়ে এবং সেক্ষেত্রে সহপাঠীদেরকে নিয়ে প্যানেল যারা রয়েছে তার প্যানেলের অন্যান্য সদস্যদেরকে নিয়ে প্রচারণা চালিয়েছেন। তার ঠিক মাঝখানেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল এবং আমরা যেরকম এখন একেবারে বলা যায় বৃষ্টিবন্ধী অবস্থায় রয়েছে, আমরা একটি আড্ডাখানা বলা যায়, এখানে টার্জান পয়েন্টে অনেকগুলো দোকান রয়েছে, সেখানে আমার ঠিক পাশে একজন প্রচারণা চালাচ্ছিলেন, দেখছিলাম লিফলেট নিয়ে, যেহেতু বৃষ্টিতে ভিজে যাবেন এখানে অপেক্ষা করছেন। তিনি বলছেন বৃষ্টি থামলে আবারও এবং এই আড্ডার ফাঁকে কিন্তু যে প্রচারণা সেটি চলছে। ঠিক পেছনেই অনেকে আড্ডা দিচ্ছেন সহপাঠীরা এবং সিনিয়র জুনিয়র মিলে, সেখানেও ভোটের আলাপই হচ্ছে। একদিন পরে প্রচারণা শেষ হয়ে যাবে, তো ভোট হবে 11 তারিখ। জানেন চলতি মাসের আর মাত্র 3 দিন, বলা যায় 3 দিন পরেই ভোট গ্রহণ হবে জাকসুতে 33 বছর পরে। এই জন্য চায়ের আড্ডা বলেন, একেবারে ক্লাসরুম বলেন, পরীক্ষার আগে পরে বলেন, আলোচনার বিষয় এখন জাকসু নির্বাচন এবং প্রার্থীরা অনেকেই পরীক্ষার্থী আজকে ছিল দেখলাম, এবং যারা প্রচারণ করছেন তাদের সাথে প্যানেলে অনেকেই পরীক্ষার্থী ছিল। সেক্ষেত্রে পরীক্ষার শেষে আগে পরে তারা ব্যাগে আমরা দেখেছি যে লিফলেট নিয়েই প্রচারণা চালাচ্ছেন। মাঝখান দিয়ে একজন ভিপি প্রার্থী অমর্ত্য রায়, তার প্রার্থীতা বাতিল হয়েছে, তিনি রিটও করেছেন। তো এটি অন্যান্য ভিপি প্রার্থীদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এত পরে এসে কেন ভিপি প্রার্থী তার, যেহেতু চূড়ান্ত যখন তালিকা দেওয়া হয়েছে তখনও কিন্তু তারটি ছিল। তারা বলছেন যে এটি আসলে প্রশাসনের একটি দুর্বলতা। সে যদি সত্যিকার অর্থে তার ছাত্রত্ব না থাকে সেক্ষেত্রে আগে থেকেই তারা যদি আগেই চূড়ান্ত যে তালিকা সেখানেই তার নাম না থাকতো সেক্ষেত্রে হয়তো জিনিসটা আরও সহজ হতো, এবং যেহেতু সেও প্রচারণা অনেকখানি চালিয়েছেন। তবে একে অপরের বিরুদ্ধে যে আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টি সেটি কিন্তু তুলছেন। তবে তাদের সকলেরই অভিযোগ যে প্রশাসন আসলে কোনোভাবেই তার কোনো প্রতিকার করছেন না, প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন এবং এই প্রশাসনকে তারা দুর্বল প্রশাসন বলেও আখ্যায়িত করছেন। তো এই আজকের 11তম দিনের অনেক প্রচারণার বৃষ্টিবন্দী দিনের প্রচারণার সবশেষ ছিল আমার কাছে। সহকর্মী সিফাত শাহরিয়ার যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবং সেখানকার যে ছাত্র সংসদ নির্বাচন তার বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলাম তার মাধ্যমে। ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় ভেঙে পড়া প্রতিষ্ঠান ফের শক্তিশালী করে গড়ে তুলবে বিএনপি। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে একথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থার কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। বলেন তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত হবে। এদিকে প্রায় 8 বছর পর জেলা সম্মেলন আয়োজনে উচ্ছ্বসিত দলের সর্বস্তরের নেতাকর্মীরা। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে মিছিল সহ ঠাকুরগাঁও বড় মাঠে সমবেত হন তারা। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের গঠনতন্ত্রে জেলা কমিটি 151 সদস্যের হলেও কেবল 5টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দেন 11 জন। সভাপতি পদে এককভাবে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। অনেকদিন আমরা সম্মান পাইলাম যে ফেসিবাদী সরকারে আমরা কোনোদিন যে সম্মেলন জন্মগ্রহণ করতে পারি নাই, সেটা আমরা করতেছি। আমরা আসলে আগে ভাগ্যবান। নারী নেতৃত্বকে নিয়ে আরো অনেক কাজ করার ইচ্ছা আছে এবং তারেক জিয়ার যে 31 দফা, এই 31 দফা আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাই দেব। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন নিয়ে আরও খবর জানাতে সভাস্থল ঠাকুরগাঁও বড় মাঠ থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, তারেক রহমান কখন যুক্ত হবে এবং বক্তব্য রাখবেন কখন? সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতাদের কে কি বক্তব্য দিয়েছেন?
রাত্রি ঠাকুরগাঁও জেলা বিএনপির আজকের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রায় 8 বছর পরে। সঙ্গত কারণেই আজকে সকাল থেকেই এক প্রকার সাজ রব ঠাকুরগাঁও জেলা জুড়ে এবং বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা দারুণভাবে উচ্ছ্বসিত আজকের এই সম্মেলনকে ঘিরে। তারা আসলে পরস্পরের সাথে সৌহার্দ্য বিনিময় যেমন করেছেন সকাল থেকে, একই সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য এবং অনুশাসনও শুনেছেন। আজকের এই সম্মেলন শুরু হয়েছে সকাল 11টার কিছু পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি কিন্তু এই ঠাকুরগাঁও সদর আসনেরই দলীয় প্রার্থী, তিনি উদ্বোধন করেছেন। সেই সময় তার সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। দলীয় এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে উদ্বোধন হয়েছে। এরপরে বেলুন এবং পায়রা উড়িয়ে তারা শুভ সূচনা ঘোষণা করেছেন। এরপরে মঞ্চে এসে বক্তব্য দিয়েছেন, উদ্বোধনী বক্তব্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে বলেছেন যে আওয়ামী লীগের শাসনামলে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল সেগুলোর টেকসই করার জন্য বিএনপির যে রাজনৈতিক শক্তি সেটিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। একই সঙ্গে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তার নেতৃত্বে টেকসই গণতন্ত্র এবং সুশাসন নিশ্চিত করার জন্য আজকের এই সম্মেলনের স্থল থেকে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং বিএনপির যে রাজনৈতিক দর্শন সেটিকে নতুনভাবে দৃঢ় করবার একটি প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। এরপরে 12টার কিছু পরে ভোট গ্রহণ শুরু হয়েছে। ঠাকুরগাঁও জেলার 5টি উপজেলা এবং 3টি পৌরসভা থেকে 808 জন কাউন্সিলর যারা নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। 2টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। এরপরে 3:30টা পর্যন্ত আরও বিভিন্ন কর্মসূচি আছে। দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি 3:30টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এবং জানিয়ে রাখি 151 সদস্য বিশিষ্ট যে ঠাকুরগাঁও জেলা কমিটি, সেই কমিটির আজকে যে নির্বাচন সেখানে 5টি পদের বিপরীতে 11 জন মনোনয়ন জমা দিয়েছিলেন। সেখানে কেবলমাত্র সাধারণ সম্পাদক পদ ব্যতীত বাকি পদগুলো থেকে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে, যার ফলে কেবলমাত্র সাধারণ সম্পাদক পদেই আজকের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 3:30টা বা 4টা নাগাদ আসলে আজকের ফলাফল জানা যাবে। তবে জানিয়ে রাখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল, তিনি বর্তমান কমিটির সাধারণ সম্পাদক, তিনি সভাপতি পদে লড়ছেন। তার কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ধরে নেওয়া হচ্ছে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপি সভাপতি নির্বাচিত হতে চলেছেন। এই ছিল এই মুহূর্তে বিএনপির যে সম্মেলন, সেখান থেকে সবশেষ খবর। রাত্রি ঠাকুরগাঁয়ে চলছে জেলা বিএনপির সম্মেলন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন মোকাররম হোসেন। সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। আজই তাকে আদালতে তোলা হবে। দুপুর 12টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরক টাওয়ারের থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে মঞ্চ 71 ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী 5 জন সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 1996 থেকে 2001 সালে আওয়ামী লীগ সরকারের সময়কার প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। এবার শারদীয় দুর্গোৎসবে সারা দেশে 33,000 পূজা মণ্ডপ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সন্ধ্যা 7টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। প্রায় আনসারই থাকবে 3 লাখের মতো, এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর 2-1টা মণ্ডপে, কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে। 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে বাগেরহাটবাসী। হরতালের সমর্থনে বিক্ষোভ করেন তারা। এই সময় জেলা নির্বাচন অফিসের তালা লাগিয়ে দেওয়া হয়। যানবাহন বন্ধ সহ রয়েছে দোকানপাট, অফিস আদালত বন্ধ। দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি আইন কমিটি করে নেওয়া হচ্ছে মামলার প্রস্তুতিও। তরিকুল ইসলামের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। হরতালের কারণে বাগেরহাট খুলনা মহাসড়কে আটকা পড়েছে শত শত যানবাহন। বন্ধ রয়েছে জেলার বেশিরভাগ দোকানপাট। তালা ঝুলছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন পুনর্বিন্যাসের অংশ হিসাবে বাগেরহাট জেলার 4টি আসন থেকে একটি আসন কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকে সোমবার সকাল সন্ধ্যা স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে জেলায়। হরতালের কারণে বাগেরহাট অংশের সকল সড়ক মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। তবে জেলার অধিকাংশ মানুষই হরতালকে সমর্থন জানিয়েছেন। বাগেরহাটের এই যে ন্যায্য দাবি, এর জন্য আমরা যে কষ্ট করতেছি,
এটা আমি যৌক্তিক মনে করতেছি। এই হরতালের কারণে আমাদের তো অফিসে যারা যাচ্ছি তাদের তো সমস্যা হচ্ছে, তবে এনাদের যে দাবিটাও যৌক্তিক, কারণ এখানে তো 4টা আসনই ছিল। বাগেরহাটের 4টি আসন বহালের দাবিতে রাস্তায় নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। বিক্ষুব্ধরা বলছেন, একটি আসন কমিয়ে বাগেরহাটবাসীর সাথে অন্যায় করা হয়েছে। এছাড়াও কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে মামলার প্রস্তুতি। আমাদের এই 4টি আসন বিলুপ্ত আবার পুনরায় না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যদি আমাদের দাবি মানা না হয়, আইনের আশ্রয় নেব, হাইকোর্টে যাব, তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে আমরা বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। নির্বাচন কমিশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সর্বদলীয় সম্মিলিত ঐক্য পরিষদের নেতারা। সাধারণ জনগণের কিছু ক্ষতি হইতে পারে, কিন্তু সেই ক্ষতির থেকে বড় ক্ষতি আমাদের সিইসি করে দিয়েছে। এই জন্যেই আমাদের সকল স্তরের জনগণ আমাদের এই হরতালে সাড়া দিয়েছে এবং তারা রাস্তায় নেমে এসেছে। গত 4 সেপ্টেম্বর 4টি সংসদীয় আসনের একটি কমিয়ে বাগেরহাটে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তরিকুল ইসলাম, এখন বাগেরহাট। 4 দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের গণছুটি কর্মসূচি। বন্ধ রয়েছে গ্রাহকদের সেবা কার্যক্রম। আন্দোলনরতরা বলছেন, গণছুটির কারণে কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি, কেবল সংস্কার কাজ, বিদ্যুৎ বিল বিতরণ ও সঞ্চালন লাইনের ত্রুটি মেরামত কাজ স্থগিত রেখেছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন বিস্তারিত। সারা দেশে দ্বিতীয় দিনের মতো পল্লী বিদ্যুতের গণছুটি কর্মসূচি। কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। যশোরে স্থবির হয়ে পড়ে জরুরি সেবাসহ সব ধরনের কাজকর্ম। দুর্ভোগে পড়েন সেবা প্রত্যাশীরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল এবং সকল অনিয়মিতদেরকে যারা চুক্তিভিত্তিক আছে, মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক সহ যারা চুক্তিভিত্তিক আছে তাদেরকে নিয়মিতকরণ। সাতক্ষীরায়ও গণছুটিতে বিপাকে পড়েন সাধারণ গ্রাহকরা। তাদের অভিযোগ, সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো ধরনের সেবা পাচ্ছেন না তারা। মৎস্যঘেরার জন্য পানিতে অক্সিজেন তৈরি করার জন্য মোটর খুব প্রয়োজন হয়, কিন্তু এখন এই জরুরি সেবা অবস্থা আমি পাইতেছি না। পল্লী বিদ্যুতের কী ঝামেলা না ঝামেলা আর কি সমস্যা হয়েছে এটা তো আমরা জানি না। এখন আমরা আসছি আমাদের কাজের জন্য, এখন এখানে তার জন্য কোনো সলিউশন পাচ্ছি না। আন্দোলনরত কর্মকর্তারা বলছেন, তারা কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেননি, কেবল সংস্কার কাজ, বিদ্যুৎ বিল বিতরণ ও বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। 4 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। কিছু বন্ধ আছে এবং কিছু কাজ হচ্ছে, একেবারেই যে বন্ধ আছে এমন কোনো বিষয় না। এছাড়া নেত্রকোনায়ও চলছে গণছুটি কার্যক্রম। 4 কর্মকর্তাকে বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে কর্মস্থল ত্যাগ করেন কর্মকর্তা কর্মচারীরা। এতে বিপাকে পড়েন গ্রাহকরা। কত ভোগান্তিতে যে আমরা আছি, এই নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে 6.5 লাখ গ্রাহক আছে, সবাই এই ভোগান্তিতে পড়ছে। আমাদের বিভিন্ন লাইনের সমস্যা হচ্ছে আমাদের এলাকায়, ওইগুলোরও কোনো খোঁজখবর নাই, তারা দেখতেছে না কোনো। এছাড়া ময়মনসিংহ ও কুমিল্লা সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো গণছুটি কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। নাজমুস সাকিব সামি, এখন। গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। এদিকে সাক্ষ্য গ্রহণ চলছে আবু সাইদ হত্যা মামলারও। এসব নিয়ে আরও বিস্তারিত জানানোর জন্য ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপনার প্রথমে জানতে চাই যে আসলে মামলা দুটির সাক্ষ্য গ্রহণ কোন পর্যায়ে আছে এখন, আর এই নিয়ে আরও কোনো তথ্য নতুন করে পাওয়া সম্ভব হয়েছে কিনা? জুলাই আগস্টের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের যে মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে, দুটি ট্রাইব্যুনালে দুটি মামলা চলছে। একটি মামলা চলছে ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন। এই 3 জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে, সেই মামলায় আজকে 3 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে 2 জন সাক্ষ্য দিয়েছেন এবং একজন পুলিশ কর্মকর্তা আজকে সাক্ষ্য দেবেন, যিনি চানখারপুলে দায়িত্ব পালন করছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সময়। তার সাক্ষ্যটি বাকি রয়েছে, তিনি এখন সাক্ষী দেবেন। একই সঙ্গে যেটি ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেটি হচ্ছে যে গতকালকে মারা গেছেন যিনি বুদ্ধিজীবী বাম নেতা বদরুদ্দিন ওমর, তিনি
তদন্ত সংস্থার কাছে, ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, সেই তদন্ত সংস্থার কাছে একটি লিখিত জবানবন্দি দিয়েছিলেন, একটি লিখিত বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। সেই বক্তব্যটিকে সাক্ষী হিসাবে আমলে নেয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবেদন করেছে প্রসিকিউশন, এবং প্রসিকিউশন এই আবেদনটি আমলে নিলে তারা বদরুদ্দিন ওমরের যেই সাক্ষ্যটি, লিখিত যে জবানবন্দি, সেটি তারা আদালতের সামনে উপস্থাপন করবেন। এবং একই সঙ্গে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাইদ, যিনি শহীদ হয়েছিলেন গত বছরের 16ই জুলাই, তার যে মামলাটি ট্রাইব্যুনাল 2-এ চলছে, সেই মামলা আজকে সাক্ষ্য গ্রহণ চলছে এবং এখনও সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে এবং দুটি মামলায় একাধিক সাক্ষী রয়েছে, তারা সাক্ষী দিচ্ছেন। এবং শেখ হাসিনার মামলায় প্রায় আজকে 38 জনের মতো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং সবচেয়ে বেশি এখন পর্যন্ত শেখ হাসিনার মামলায় সাক্ষী দেওয়া হয়েছে, অর্থাৎ 38 জনের মতো সাক্ষী তারা সাক্ষ্য দিয়েছেন। এবং কতজন সাক্ষীকে ট্রাইব্যুনাল এই পর্যন্ত গ্রহণ করেন সেটি জানার জন্য আমরা অপেক্ষা করছি, যে আর কতজন সাক্ষী শেখ হাসিনার বিরুদ্ধে নেওয়া হবে এবং কতজন সাক্ষী নেওয়ার পরে আর ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনের কাছে, রাষ্ট্রপক্ষের কাছে মনে হবে যে আর সাক্ষ্য গ্রহণের প্রয়োজন নেই। সেটি শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ একবারেই শেষ দিকে, সেটি এই মামলায় আজকে এসে বলা যায়। অনেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যে সাক্ষী তা চলছে, পাশাপাশি আবু সাইদের মামলার সাক্ষীও চলছে, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন জাহিদ হাসান। এদিকে রোববার রাতে কুমিল্লা নগরীর উত্তর কালিয়াজুড়িতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছি খালেদ সাইফুল্লাহর সাথে। খালেদ, হত্যাকাণ্ডের মোটিভ কি এখন পর্যন্ত জানা গেছে কিনা, আর অপরাধীদের ধরতে পুলিশের তৎপরতা সম্পর্কে কি তথ্য আছে? অনেক, গতকাল রাতে কুমিল্লা নগরের কালিয়াজুরির একটি বাসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্তি ও তার মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। এবং সকাল থেকেই কিন্তু আমরা এই খোঁজখবর রাখছিলাম যে গতকাল যে বাড়িটিতে তারা খুন হয়েছেন, সেই বাড়িটিতে একটি মাত্র আবাসিক বাসা ছিল যেটিতে তারা বসবাস করতেন, এবং পুরো বিল্ডিংয়ে নিচে একটি স্কুল ছিল এবং উপরে আর কোনো বাসায় কোনো মানুষ থাকতেন না। তো দুপুর পর্যন্ত স্কুলের একটি সিসি ক্যামেরায় একটি ব্যক্তিকে ওই ভবনে ঢুকতে দেখা গেছে, কিন্তু তিনি কে এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি। এবং স্কুলের এই সিসি ক্যামেরাটি দুপুর 1:30টার ভিতর বন্ধ হয়ে যায়। তো এই যে একটি চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে, এবং যার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে বিক্ষোভ করছে। ক্যাম্পাসে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে এবং কিছুক্ষণ আগে কুমিল্লার পূবালী চত্বরে বিক্ষোভ করে দুপুর 1:15 থেকে কিন্তু তারা আন্দোলনে এখানে অবস্থান করছে। এবং এখন কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে তারা অবস্থান করে বিক্ষোভ করছে এবং শিক্ষার্থী হত্যায় আসামিদেরকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনিও কিন্তু এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং যারা ঘটনায় জড়িত দ্রুত তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য দাবি জানান। অনেক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এবং তার মাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লাতে ঠিক সেখানে আন্দোলন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন খালেদ সাইফুল্লাহ। এদিকে বগুড়ায় তেল চুরির ঘটনা নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন পাম্পের ক্যাশিয়ার ইকবাল হাসান। হত্যায় জড়িত সন্দেহে বিক্রয়কর্মী রতন মিয়াকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য নিশ্চিত করে পুলিশ। এছাড়া বেলা 11:30টার দিকে সংবাদ সম্মেলন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান। এই ঘটনায় তেল চুরির ঘটনা নিয়ে দ্বন্দ্বের জেরে পাম্পের ক্যাশিয়ার ইকবাল হাসানকে বিক্রয়কর্মী রতন মিয়া হত্যা করে বলে জানানো হয়। এই সংক্রান্ত সিসিটিভি ফুটেজে দেখা যায় গত শনিবার রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ইকবাল হাসানকে হত্যা করা হয়। এরপরে পালিয়ে যায় অভিযুক্ত রতন মিয়া। গতরাতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন লেখক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এ সময় বৈষম্যহীন সমাজ করতে ওমরের জীবন দর্শন ও সংগ্রামের কথা তুলে ধরেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সোমবার সকাল 10টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় বর্ষিয়ান লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরের মরদেহ। ফুলেল শ্রদ্ধা জানান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিল্পী, সাহিত্যিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে আসা সকলেই তার মৃত্যুতে গভীর শোক জানান।
তার চিন্তা ও বিশ্লেষণ আগামীর বাংলাদেশের জন্য বিরাট শক্তি বলে জানানো হয়। বদরুদ্দিন ওমর বাংলাদেশে সেই কারণে অবিস্মরণীয় থাকবেন এবং বাংলাদেশের মানুষের সকল মুক্তির সংগ্রামে তিনি জীবন্ত থাকবেন। 24-এর পরে দেখেন আজকে সবচেয়ে প্রাসঙ্গিক বুদ্ধিজীবী হয়ে উঠেছেন বদরুদ্দিন ওমর, এবং এটা হয়ে ওঠার পেছনে মূল কারণ উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি। তিনি সারা জীবন জুলুম, বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন, সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। সারা জীবন জুলুম, অপশাসন আর বৈষম্যের বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন বদরুদ্দিন ওমর। জুলাই গণঅভ্যুত্থানেও তার চিন্তা ও লেখার প্রভাব ছিল বলে জানান রাজনৈতিক নেতারা। উনি পক্ষ নিয়েছেন সবসময় ন্যায়ের পক্ষে এবং শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াইয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে জনতার লড়াইয়ে উনি সবসময় শোষিতের পক্ষে থেকেছেন, জনতার পক্ষে থেকেছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। শ্রমজীবী মানুষের কথা তিনি বলেছেন, সবসময় শ্রমজীবী মানুষের রাজনীতির পক্ষে। সেই রাজনীতিও বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করবে। শ্রেণী বৈষম্যহীন সমাজ গঠনে বদরুদ্দিন ওমরের জীবন দর্শন ও সংগ্রাম অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হয় বদরুদ্দিন ওমরের মরদেহ। বাইজিদ সাদ, এখন, ঢাকা। এবার দেশের বাইরের প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে হুন্দাইয়ের কারখানা থেকে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার কর্মীদের ফেরত নেবে সিউল। রোববার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয় কর্মীদের ফেরত নিতে কাজ শুরু হয়েছে। রয়টার্স জানিয়েছে গ্রেপ্তার হওয়া 300 কর্মীর ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার আলোচনা হয়েছে। তাদের কারাগার থেকে মুক্তির প্রক্রিয়া চলছে। দুদেশের প্রক্রিয়া শেষ হওয়ার পর শিগগিরই একটি চার্টার বিমান পাঠানো হবে তাদের ফেরত নিতে। বুধবার এসব কর্মীরা বিমানে করে কোরিয়া রওনা হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক। এদিকে অভিযানে দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিদেশি বিনিয়োগকারীদের মার্কিন অভিবাসন আইনকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি। দর্শক, শেষ করছি এখন দুপুর। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডাকসু নির্বাচনে প্রস্তুতির ঘাটতি নেই বললেন রিটার্নিং অফিসার। তল্লাশির পর কেন্দ্রে ভোটার প্রবেশ, সাইবার আক্রমণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। ফ্যাসিস্ট শাসনে ভেঙে পড়া প্রতিষ্ঠান শক্তিশালী করার অঙ্গীকার মির্জা ফখরুলের। 8 বছর পর ঠাকুরগাঁয়ে বিএনপির জেলা সম্মেলন। সন্ত্রাস বিরোধী আইনে সাবেক সচিব আবু আলম গ্রেফতার। মঞ্চ ৭১-এর ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে আদালতে। বাদ পড়া আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল। যান চলাচল বন্ধ, নির্বাচন অফিসে তালা, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং বিদায়ী অভিবাদনে সিক্ত লেখক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের স্বৈর শাসনের উদ্ভবের কারণ বুঝতে গেলে বদরুদ্দিন ওমরকে পড়তে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি, উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।